অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সার্জিক্যাল প্যাথোলজি শুনতে বেশ ভারী আর জটিল মনে হচ্ছে, তাই না? কিন্তু আজ আমরা ঠিক এই বিষয়টারই একেবারে গভীরে ডুব দিতে যাচ্ছে। যারা এন্ডোক্রাইন প্যাথোলজি এবং এর সার্জিক্যাল ম্যানেজমেন্টের একদম সূক্ষ্ম বৈজ্ঞানিক ভিত্তিগুলো নিয়ে কাজ করেন, এই এক্সপ্লেনারটি ঠিক তাদের জন্যই তৈরি। এখানে আমরা কোনো সাধারণ আলোচনা করব না, বরং অত্যন্ত নিখুঁত এবং কাঠামোগত উপায়ে পুরো বিষয়টি বিশ্লেষণ করব, যাতে একটাও ক্লিনিক্যাল বা প্যাথোলজিক্যাল তথ্য আমাদের চোখ এড়িয়ে না যায়। চলুন শুরু করা যাক। আজকের এই পিএইচডি লেভেল এক্সপ্লেনারে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে অ্যানাটমি আর হিস্টোলজি, এরপর কর্টিক্যাল প্যাথোলজি ও ইনসিডেন্টালোমা, তারপর হাইপার কর্টিসলিজমের ডায়াগনস্টিক্স, এরপর ফিওক্রোমোসাইটোমা ও নিউরোব্লাস্টোমা, এবং সবশেষে সার্জিক্যাল ম্যানেজমেন্ট ও এর কমপ্লিকেশন নিয়ে কথা বলব। তো চলুন আমাদের প্রথম অংশ দিয়ে শুরু করি, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অ্যানাটমি এবং হিস্টোলজি। এই ক্রস সেকশনটা একটু ভালোভাবে খেয়াল করুন। অ্যাড্রেনাল কর্টেক্সের জোনাল কনফিগারেশনটা কিন্তু এখানে একদম পরিষ্কার। একেবারে বাইরের যে স্তরটা দেখছেন এর নাম জোনা গ্লোমেরুলোসা। এটি মূলত মিনারেলোকর্টিকয়েডস বা অ্যালডোস্টেরন নিঃসরণ করে, আর এর অতি সক্রিয়তাতেই তৈরি হয় কর্ন সিন্ড্রোম বা প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরোনিজম। এর ঠিক পরের অর্থাৎ মাঝের স্তরটি হল জোনা ফ্যাসিকিউলাটা, যেখান থেকে গ্লুকোকর্টিকয়েডস বা কর্টিসল নিঃসৃত হয়। আর আমরা জানি এটাই এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট কুশিং সিন্ড্রোমের মূল কারণ। ভেতরের স্তর জোনা রেটিকুলারিস তৈরি করে অ্যান্ড্রোজেন, আর একদম কেন্দ্রের অংশটা ওটা হলো অ্যাড্রেনাল মেডুলা, যা ক্যাটেকোলামাইন নিঃসরণ করে। ফিওক্রোমোসাইটোমা আর নিউরোব্লাস্টোমার মতো মারাত্মক টিউমারগুলোর জন্ম কিন্তু ঠিক এখানেই হয়। এবার আসি আমাদের দ্বিতীয় অংশে, কর্টিক্যাল প্যাথোলজি আর ইনসিডেন্টালোমা। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে হঠাৎ করে পাওয়া টিউমার অর্থাৎ ইনসিডেন্টালোমার ম্যানেজমেন্ট নিয়ে বেশ কিছু সুনির্দিষ্ট গাইডলাইন আছে। স্বস্তির বিষয় হল এর বেশিরভাগই নন ফাংশনাল বা বিনাইন, কিন্তু আকারটা এখানে খুব গুরুত্বপূর্ণ। টিউমারের আকার যদি 4 সেন্টিমিটারের কম হয় তবে প্রতি 3 থেকে 6 মাস অন্তর এমআরআই করে নজরে রাখতে হয়। কিন্তু যদি 4 সেন্টিমিটারের বেশি হয় তখন কিন্তু আর অপেক্ষা করার সুযোগ নেই, কারণ এক্ষেত্রে ম্যালিগন্যান্সি বা অ্যাড্রেনোকর্টিক্যাল কার্সিনোমার ঝুঁকি 1 লাফে 25% পর্যন্ত বেড়ে যায়। তখন ইউনিল্যাটারাল ল্যাপারোস্কোপিক অ্যাড্রেনালেক্টমি করা বাধ্যতামূলক। এখানে একটা অত্যন্ত ক্রুশিয়াল ক্লিনিক্যাল রুল মনে করিয়ে দেই। বায়োপসি কেবলমাত্র তখনই করা হবে যখন মেটাস্টাসিস নিশ্চিত করার প্রয়োজন পড়বে। আর হ্যাঁ, তার আগে বায়োকেমিক্যালি ফিওক্রোমোসাইটোমা রুল আউট করাটা মাস্ট, না হলে মারাত্মক হাইপারটেনসিভ ক্রাইসিসের ঝুঁকি থাকে। অ্যাড্রেনোকর্টিক্যাল কার্সিনোমা বা এসিসি সাধারণত অতিরিক্ত কর্টিসল নিঃসরণের কারণে কুশিং সিন্ড্রোম হিসেবেই প্রেজেন্ট করে। এর স্টেজিংয়ের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম ম্যাকফার্লেন ক্লাসিফিকেশন। অন্যদিকে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরোনিজম যদি কোনো ইউনিল্যাটারাল অ্যাডেনোমার কারণে হয় তবে তার সোজা উত্তর হল সার্জারি। কিন্তু ব্যাপারটা যদি বাইল্যাটারাল মাইক্রোনোডুলার হাইপারপ্লাসিয়ার কারণে ঘটে তখন সার্জারি নয়, বরং স্পাইরোনোল্যাকটোন দিয়ে মেডিকেল ম্যানেজমেন্ট করাই হল একাডেমিক্যালি সবচেয়ে পারফেক্ট স্ট্যান্ডার্ড। আমাদের তৃতীয় অংশ, হাইপার কর্টিসোলিজমের ডায়াগনস্টিক্স। চলুন দেখি এই অ্যালগোরিদমগুলো কিভাবে কাজ করে। হাইপার কর্টিসলিজম ডায়াগনস্টিক্সের অ্যাপ্রোচটা একেবারে স্টেপ বাই স্টেপ হতে হয়। প্রথম ধাপ কনফার্মেশন। এর জন্য মিডনাইট কর্টিসল, 24 ঘন্টার ইউরিনারি ফ্রি কর্টিসল এবং ওভারনাইট লো ডোজ ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট করা হয়। দ্বিতীয় ধাপে আমাদের নিশ্চিত করতে হবে যে এটা সিউডো কুশিং সিন্ড্রোম নয় তো। এর জন্য লো ডোজ ডিএসটির সাথে সিআরএইচ স্টিমুলেশন টেস্ট করা হয়। এরপর তৃতীয় ধাপ অর্থাৎ সোর্স লোকালাইজ করা। ধরুন হাই ডোজ ডেক্সামেথাসন দিয়ে এসিটিএইচ সাপ্রেস করা গেল, কিন্তু পিটুইটারি এমআরআই আসলো ইনক্লুসিভ বা নেগেটিভ। তখন কি হবে? ঠিক তখনই পিটুইটারি সোর্স নিশ্চিত করতে ইনফেরিয়র পেট্রোসেল সাইনাস স্যাম্পলিং করা একদম অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। কুশিং সিন্ড্রোমের রোগীদের সার্জারির জন্য প্রস্তুত করা কিন্তু সহজ কথা নয়। সবচেয়ে বড় ভয়টা কোথায় জানেন? থ্রম্বোএম্বোলিজম। এর প্যাথোফিজিওলজিটা হলো এই রোগীদের রক্তে ফ্যাক্টর 8 এবং ভন ভেলেব্রান ফ্যাক্টরের মাত্রা অনেক বেড়ে যায়, আর ফাইব্রিনোলাইসিস কমে যায়। একটা ব্যাপার খুব স্পষ্টভাবে মনে রাখবেন, ফ্যাক্টর 5 কিন্তু এই থ্রম্বোসিস ঝুঁকিতে কোনো ভূমিকাই পালন করে না। মূল অপরাধী ওই ফ্যাক্টর 8 আর ভিডব্লিউএফ। এই মারাত্মক প্রোকোয়াগুলেন্ট স্টেটের কারণে প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট হিসেবে প্রোফাইল্যাকটিক অ্যান্টিকোয়াগুলেন্ট এবং অ্যান্টিবায়োটিক দেওয়াটা একেবারে বাধ্যতামূলক।
এখন আমরা সিলেক্টিভ অ্যাড্রেনাল ভেনাস স্যাম্পলিংয়ের সূক্ষ্ম অ্যানাটমিক্যাল পাথওয়েটা দেখব। ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল ডিজিজ আলাদা করার এটাই সেরা উপায়। দুই দিকের অ্যালডোস্টেরন কর্টিসল রেশিওতে বড় পার্থক্য থাকলে বুঝতে হবে সমস্যাটা ইউনিল্যাটারাল। ধরুন আপনি বাম দিকের অ্যাড্রেনাল গ্ল্যান্ড টেস্ট করবেন। ক্যাথেটারটিকে ফিমোরাল ভেন থেকে ইনফিরিয়র ভেনা কাভা বা আইভিসি হয়ে প্রথমে ঢুকতে হবে লেফট রেনাল ভেনে, তারপর সেখান থেকে সেটা পৌঁছাবে লেফট অ্যাড্রেনাল ভেনে। অ্যানাটমির এই বিষয়টা একটু ভিজুয়ালাইজ করা যাক। বাম দিকের পাথওয়েতে ক্যাথেটারটিকে যে লেফট রেনাল ভেন অতিক্রম করতে হয় সেটা আমরা এইমাত্র জানলাম, কিন্তু ডান দিকের গল্পটা আলাদা। ডান দিকের ক্ষেত্রে ক্যাথেটার আইভিসি থেকে সরাসরি রাইট অ্যাড্রেনাল ভেন বা ডান অ্যাড্রেনাল শিরায় প্রবেশ করে। শিরাগুলোর এই অ্যানাটমিক্যাল পার্থক্যটা রেডিওলজিক্যাল ইন্টারভেনশনের সময় মাথায় রাখা ভীষণ জরুরি। এবার আমরা প্রবেশ করছি চতুর্থ অংশে, ফিওক্রোমোসাইটোমা এবং নিউরোব্লাস্টোমা। ফিওক্রোমোসাইটোমার কথা আসলেই মাথায় আসে বিখ্যাত রুল অফ টেন্স। ব্যাপারটা কি? এই 10% হল এক্সট্রা অ্যাড্রিনাল, 10% বাইল্যাটারাল, 10% ম্যালিগন্যান্ট এবং 10% ঘটে শিশুদের ক্ষেত্রে। এর পিছনে থাকা জেনেটিক মিউটেশনগুলো একেবারে মুখস্থ থাকা চাই। নিউরোফাইব্রোম্যাটোসিস টাইপ 1 এর জন্য দায়ী NF1 জিন, মাথায় রাখবেন এটা কোনোভাবেই NF2 নয়। এছাড়া MEN2 এর জন্য RET প্রোটো অঙ্কোজিন, ভন হিপেল লিন্ডাউ সিন্ড্রোমের জন্য VHL জিন এবং ফ্যামিলিয়াল প্যারাগ্যাংলিওমা সিন্ড্রোমের জন্য সাকসেনেট ডি হাইড্রোজিনেজ বা SDHB COD কমপ্লেক্স মিউটেশনের সাথে যুক্ত। ইমেজিংয়ের ক্ষেত্রে সিটি স্ক্যানের কন্ট্রাস্ট মিডিয়া হাইপারটেনসিভ প্যারক্সিজম বা ক্রাইসিস ট্রিগার করতে পারে, তাই টিউমার লোকালাইজ করতে MRI হল ফার্স্ট চয়েস, যা দেখতে অনেকটা সুইস চিজের মতো লাগে। অন্যদিকে এক্সট্রা অ্যাড্রেনাল টিউমার আর মেটাস্টেসিস খুঁজতে 123 আয়োডিন MIBG স্পেক্ট অত্যন্ত কার্যকরী। তবে মেটাস্ট্যাটিক ফোকাসের জন্য FDG বা ডোপা PET স্ক্যান আরও বেশি সেন্সিটিভ। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, সার্জারির আগে অ্যালফা ব্লকার ফেনক্সিবেনজামিন অবশ্যই বিটা ব্লকারের আগে দিতে হবে। উল্টোটা করলে মারাত্মক অ্যারিথমিয়া বা ক্রাইসিস নিশ্চিত। এবার আসি নিউরোব্লাস্টোমার কথায়। এটি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটি এমব্রায়োনাল টিউমার, যার উৎপত্তি হয় মেডুলা বা অর্গান অফ জুকারঅ্যান্ডাল থেকে। শিশুদের অ্যাবডোমেনে সবচেয়ে বেশি এই টিউমারটি দেখা যায়। এর প্রগনোসিস পুরোটাই নির্ভর করে এনমাইকের জিনের ওপর। যদি এনমাইকি অ্যাম্প্লিফিকেশন থাকে তবে প্রগনোসিস অত্যন্ত খারাপ। ভয়াবহ ব্যাপার হলো ডায়াগনোসিসের সময় 70%রও বেশি রোগীর মেটাস্ট্যাসিস থাকে। প্রস্রাবে হোমো ভ্যানিলিক অ্যাসিড বা HVA এবং ভ্যানিলি লাইল ম্যান্ডেলিক অ্যাসিড বা VM এর মাত্রা বেড়ে যাওয়াটা এর প্রধান বায়োমার্কার। ক্লিনিক্যালি এটি অপসোক্লোনাস মায়োক্লোনাস সিন্ড্রোম এবং পেরি অরবিটাল মেটাস্ট্যাসিসের কারণে চোখের চারপাশে র্যাকুন আইজ নিয়ে প্রেজেন্ট করে। হিস্টোপ্যাথোলজির এই ক্লাসিক চিত্রটি একটু দেখুন। নিউরোব্লাস্টোমার গোল্ড স্ট্যান্ডার্ড প্রমাণ। ছোট গাঢ় নিউক্লিয়াসযুক্ত ইমম্যাচিউর গ্যাংলিয়ন সেলগুলো তো আছেই, তবে সবচেয়ে ডায়াগনস্টিক বৈশিষ্ট্যটি হল হোমারাইট সিউডোরজেটস। এখানে টিউমার সেলগুলো একটা ফাঁকা জায়গার চারপাশে ঠিক একটা বৃত্তের মতো গোল হয়ে থাকে, আর সেই ফাঁকা জায়গাটা নিউরোপেল দিয়ে ভর্তি থাকে। ল্যাবরেটরি ডায়াগনোসিসে এই প্যাটার্নটা দেখা মানেই কনফার্মড নিউরোব্লাস্টোমা। অবশেষে আমরা আমাদের শেষ অংশে চলে এসেছি, সার্জিক্যাল ম্যানেজমেন্ট এবং এর কমপ্লিকেশন। অ্যাড্রিনালেক্টমির পর কর্টিকোস্টেরয়েড সাপ্লিমেন্টেশন অত্যন্ত জরুরি একটা বিষয়। ব্যাপারটা ভেবে দেখুন, সার্জারির আগে অতিরিক্ত কর্টিসলের কারণে অন্যদিকে সুস্থ অ্যাড্রিনাল গ্ল্যান্ডটি একদম অবদমিত বা সাপ্রেস থাকে। তাই একটা গ্ল্যান্ড ফেলে দেওয়ার পর অবশিষ্ট গ্ল্যান্ডটির স্বাভাবিক কাজ শুরু করতে প্রায় 1 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই সময়টাতে এক্সোজিনাস স্টেরয়েড দেওয়াই লাগে। আর যদি বাইল্যাটারাল অ্যাড্রিনালেক্টমি করা হয়, যেমনটা ACTH ইন্ডিপেন্ডেন্ট ডিজিজ বা অপসারণ অযোগ্য টিউমারের ক্ষেত্রে করা হয়, তখন তো গ্ল্যান্ডই থাকছে না। তাই এক্ষেত্রে রোগীকে আজীবন গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হয়। প্রাইমারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সির সবচেয়ে ভয়ঙ্কর রূপ হল অ্যাডিসোনিয়ান ক্রাইসিস। এটা আক্ষরিক অর্থেই একটা প্রাণঘাতী অবস্থা, যেখানে রোগী হাইপোটেনশন বা শকের মতো প্রেজেন্টেশন নিয়ে আসে। বিশ্বজুড়ে এর প্রধান কারণ অটোইমিউন হলেও আমাদের এই অঞ্চলে যক্ষা বা টিবি হল সবচেয়ে বড় কালপ্রেট। এছাড়া মেনিনজোকক্কাল সেপসিসের কারণে বাইল্যাটারাল অ্যাড্রিনাল ইনফাকশন হতে পারে, যাকে ওয়াটারহাউস ফ্রিডরিকসন সিন্ড্রোম বলে। এর চিকিৎসায় কোনো আপোষ চলে না, কড়া প্রোটোকল।
প্রথমেই ঘন্টায় 1 লিটার রেটে স্যালাইন ইনফিউশন, সাথে 100 মিলিগ্রাম আইভি হাইড্রোকর্টিজন বোলাস। এরপর 24 ঘন্টায় আরও 200 মিলিগ্রাম কন্টিনিউয়াস ইনফিউশন চলবে। মিনারেলোকর্টিকয়েড বা ফ্লুড্রোকর্টিসন তখনই দেওয়া হবে যখন হাইড্রোকর্টিসনের মাত্রা 50 মিলিগ্রামের নিচে নামবে। আরেকটি খুব রেয়ার কিন্তু ফ্যাসিনেটিং প্যাথোফিজিওলজিক্যাল কমপ্লিকেশন হল নেলসন সিনড্রোম। এটি বাইলেট্রাল অ্যাড্রেনালেক্টমির পরে দেখা যায়। যখন দুটো অ্যাড্রেনাল গ্ল্যান্ডই সরিয়ে ফেলা হয়, তখন হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সেসের নেগেটিভ ফিডব্যাক ইনহিবিশন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফলে হাইপোথ্যালামাস থেকে পাগলের মতো সিআরএইচ নিঃসৃত হতে থাকে, যা পিটুইটারির কর্টিকোট্রফ কোষগুলোকে তীব্রভাবে স্টিমুলেট করে। ফলাফল, একটি পিটুইটারি অ্যাডেনোমার খুব দ্রুত বৃদ্ধি। ক্লিনিক্যালি এই নেলসন সিনড্রোম ধরার জন্য একটা ক্লাসিক ট্রায়াড আছে। 1. রোগীর হাইপারপিগমেন্টেশন হবে। 2. শরীরে অত্যধিক এসিটিএইচ থাকবে। এবং 3. একটি কর্টিকোট্রফ অ্যাডেনোমার উপস্থিতি। ফাস্টিং প্লাজমা এসিটিএইচ এবং ব্রেইন এমআরআই করে এটি কনফার্ম করা হয়। আর এর প্রাইমারি চিকিৎসা হল ট্রান্সফেনয়েডাল সার্জারির মাধ্যমে টিউমারটাকে সরাসরি সরিয়ে ফেলা। অনেক সময় প্রোফাইল্যাকটিক হিসেবে পিটিউটারি রেডিয়েশনও ব্যবহার করা হয়। এই পুরো এক্সপ্লেইনারের শেষে আমরা একটা খুব জটিল এবং ভাবনার উদ্রেককারী প্রশ্নের সামনে এসে দাঁড়াচ্ছি। যদি সার্জারি করেই আমরা তাৎক্ষণিক হাইপার কর্টিসলিজম সারিয়ে ফেলি, তবে একজন ক্লিনিশিয়ান হিসেবে কিভাবে আমরা পরবর্তী সেই সেকেন্ডারি এন্ডোক্রাইন ফিডব্যাক লুপের ক্যাসকেডগুলোকে অ্যান্টিসিপেট করব এবং সামলাব, ঠিক যেমনটা নেলসন সিনড্রোমে দেখলাম? এই ফিডব্যাক মেকানিজমগুলোর সূক্ষ্ম ব্যালেন্সই কিন্তু এন্ডোক্রাইনোলজির আসল সৌন্দর্য এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আশা করছি আজকের এই গভীরে গিয়ে করা অ্যানালিসিসটি আপনাদের ক্লিনিক্যাল এবং একাডেমিক ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।